প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন .com এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকাত হোসেন সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 571তম পর্ব। এই পর্বের বিষয় মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন, যে নির্বাচনটি আগামী 3 নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্বের বহু প্রত্যাশিত প্রতীক্ষিত নির্বাচন, যে নির্বাচনটি নিয়ে সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে কি হচ্ছে নির্বাচনে, কে জিতবেন এই নির্বাচনে। এই বিষয় নিয়ে আমাদের সাথে আজ কথা বলবেন যুক্তরাষ্ট্রের অত্যন্ত স্বনামখ্যাত মূলধারা রাজনীতিক, বিজ্ঞানী এবং বিশিষ্ট লেখক, একুশে পদকপ্রাপ্ত লেখক, বাংলাদেশ আমেরিকান রাজনীতিক, মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী। ডক্টর নুরুন নবী তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির টাউনশিপ অফ প্লেন্সবরো থেকে বারবার নির্বাচিত কাউন্সিলম্যান এবং এখানকার মূলধারা রাজনীতি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত এবং দীর্ঘদিন যুক্তরাষ্ট্র প্রবাসী। এই দেশের নির্বাচনী প্রবাহ নিয়ে অত্যন্ত গবেষণামূলক তথ্য তার কাছে রয়েছে। তিনি নিজে মূলধারা রাজনীতিতে সম্পৃক্ত এবং বারবার এই নির্বাচনটি, যুক্তরাষ্ট্রের যত নির্বাচন, সবগুলো নির্বাচনে তিনি অত্যন্ত কাছে থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এবং এই নির্বাচনে আমরা জানবো, এই নির্বাচনটিতে আপনারা জানেন যুক্তরাষ্ট্রের যে দুটি পার্টি, বিখ্যাত পার্টি, রিপাবলিকান পার্টি থেকে এবার প্রার্থী হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট পার্টি থেকে প্রার্থী হচ্ছেন জো বাইডেন। দুইজনেই নির্বাচনী ময়দানে খুবই সক্রিয় এবং যারা বাংলাদেশে আমেরিকানরা রয়েছেন তারাও বিভিন্নভাবে এই নির্বাচনটির সাথে সম্পৃক্ত, সবাই কাজ করছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে। এর মধ্যে নবী ভাই অন্যতম। তিনি নিজেই বারবার কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এবং মূলধারার রাজনীতির সাথে এবং এখানে যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন, তাদের সাথে সম্পর্ক রয়েছে এবং এই নির্বাচন নিয়ে অত্যন্ত গভীরভাবে তিনি পর্যবেক্ষণ করছেন। আমি প্রথমে নবী ভাই যে বিষয়টি বললাম যে সারা বিশ্ববাসী যে নির্বাচনটির দিকে তাকিয়ে আছে, নির্বাচনী অনেক রকম কথা শোনাচ্ছে, কে জিতবেন এবং ট্রাম্প কি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন এবং হলে কি, যদি না হন তাহলে কি তিনি হোয়াইট হাউস ছাড়বেন নাকি শেষ পর্যন্ত বিষয়টা কোর্টে যাবে, অথবা উনি হোয়াইট হাউস থেকে বের হবেন কিনা যদি পরাজিত হয়, ইত্যাদি অনেক রকমের কথা, অনেক রকম বিষয়। এবং নির্বাচনের পরে কোনো যুক্তরাষ্ট্রে কোনো সহিংসতার ঘটনা ঘটে কিনা, এই ইত্যাদি অনেক বিষয়। আপনি তো অনেক খুব কাছে থেকে দেখেন এবং অনেকগুলো নির্বাচন দেখেছেন। এই যদি শুরু করেন আসলে এবার নির্বাচনটি আসলে কি হচ্ছে, কি হবে, এই জনপ্রত্যাশা, সারা বিশ্ববাসীর প্রত্যাশা, এই নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। সত্যিকারেই আপনি ঠিকই বলেছেন যে এই নির্বাচন শুধু আমেরিকার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ নয়, সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। সবাই এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আর মাত্র 2 দিন বাকি আছে, নির্বাচন তুঙ্গে, প্রচারণা তুঙ্গে। আজকে ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়াতে 4টা জায়গায় র্যালি করেছেন। আর অন্যদিকে জো বাইডেন, ডেমোক্রেটিক প্রার্থী, তিনি তার যে আগের প্রেসিডেন্ট ওবামাকে নিয়ে মিশিগানে 2টো র্যালি করেছেন। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে শেষ মুহূর্তে এরা কত ব্যস্ত। এদিকে কমলা হ্যারিস, জো বাইডেন রানিং মেট, তিনি ফ্লোরিডাতে 2টো মিটিং করেছেন। তো আমরা যে প্রশ্নগুলো আপনি তুলেছেন, এগুলো আমাদের সবার মনেই, যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, হলে কে জিতবে, এবং নির্বাচনের পরে যদি এক পার্টি হেরে যায় অন্য পার্টি মেনে নেবে কিনা, গন্ডগোল হবে কিনা, এই প্রশ্ন সবার মনে। তবে আমেরিকা 200 বছরের বেশি, প্রায় 250 বছরের গণতান্ত্রিক দেশ, বহু সমস্যার মধ্যে অতিক্রম করে এসেছে। এবার যে বিষয়গুলো উঠেছে সেগুলোর সমাধান কিভাবে হতে পারে বা কি হতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আসুন আমরা শুরু করি যে এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ কেন। এই নির্বাচন গুরুত্বপূর্ণর কারণ হলো যে এই নির্বাচনের ফলাফলে কে প্রেসিডেন্ট হবে সেই হিসাবে দেশ ভবিষ্যৎ দিকে আগাবে। যদি বাইডেন নির্বাচিত হয় তাহলে দেশের
গতি এবং ভবিষ্যৎ একদিকে যাবে, যদি ট্রাম্প নির্বাচিত হয় তাহলে অন্যদিকে যাবে। এই জন্যই আমরা সবাই চিন্তিত এবং এই জন্যই এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এই অনুষ্ঠানটা গুরুত্বপূর্ণ বা এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ তার কারণ হলো অলরেডি অ্যাজ অফ টুডে 66% ভোট 2016 যে ভোট হয়েছিল তার 66% ভোট অলরেডি কাস্ট করা হয়ে গেছে প্রি ইলেকশনের মাধ্যমে, প্রি কাস্টিং অথবা মেইলিং এর মাধ্যমে। এবং এই ডাটাগুলো অ্যানালাইসিস করলে জানা যায় যে 2016 যারা ভোট দেয় নাই, বিশেষ করে ইয়াং জেনারেশন, তারাও এবার এসে ভোট দিচ্ছে এবং তারা এই কি বলে ইলেকশনে তারা ভোট দিচ্ছে। এবং এই যেখানে ভোট হচ্ছে ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 5, 6, 7, 8 ঘন্টা লোক দাঁড়িয়ে ভোট দিচ্ছে, কারণ তারা এটা মিস করতে চাচ্ছে না। এই নির্বাচনটা যে খুবই গুরুত্বপূর্ণ এটা অনুধাবন করেই ইয়াং জেনারেশন, অন্যান্য সব যে স্তরের মানুষ। এবং এটা মানে নবী ভাই, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাও মানে রেকর্ড সংখ্যক ভোটের মানে এরকম ভোটের যে এটা রেকর্ড সংখ্যক ভোট হবে, কারণ অলরেডি তো 66% লোক ভোট দিয়ে দিচ্ছে, আগাম ভোট দিয়ে আগাম ভোটে 65%। এবং প্রায় 90 মিলিয়ন ভোট আজকে অ্যাজ অফ টুডে পড়েছে। তো আরো 2 দিন যে আছে রবি এবং সোম, এ মিলে হয়তো 100 মিলিয়ন ক্রস করবে। তো এইটা খুব সম্ভব 70%-এর উপরে চলে যাবে। আমেরিকার অতীতের যে প্রেসিডেন্সিয়াল নির্বাচন, সেখানে ম্যাক্সিমাম 50 থেকে 55-60 এরকম হয়। শুধু ওবামার সময় বেশি ভোট পড়েছিল, কিন্তু সেটাকেও পেরিয়ে যাবে এবারে নির্বাচন। কারণটা কি আসলে কি মনে করেন? কারণটা হলো, যেটা আমি বলতে যাচ্ছি সেটা হলো যে এই নির্বাচনের যে ফলাফলের ভিত্তিতে আমেরিকার ভবিষ্যৎ কি হবে সেটা নির্ধারিত হবে। এই জন্যই মানুষ যারা অতীতে ভোট দেয় নাই, যে আমার ভোটের হয়তো দরকার হবে না, তারা ভোট দিচ্ছে। তারপরে দুটো পার্টি আবার রেজিস্ট্রেশনও তারা বাড়িয়েছে, তাদের 2 দলেরই, রিপাবলিকান ডেমোক্রেট, তারাও তাদের ভোটের সংখ্যা বাড়িয়েছে। তো এই ভোটের সংখ্যা বাড়ানো হয়েছে, আর নতুন ভোটাররা তার এটা গুরুত্ব বুঝেছে, যারা 2016 ভোট দেয় নাই, আর যারা রেগুলার ভোট দেয় তারাও এবার, যেহেতু এটা গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ কেন হলো? দুটো কারণ। একটা হলো যে ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট হয়েছিল, অনেকেই তাকে বেনিফিট অফ ডাউট দিয়েছিল, কারণ এর আগে সে কোনো সরকারি পজিশন হোল্ড করে নাই, তো কাজেই তার বিরুদ্ধে কিছু ছিল না। তিনি যে সমস্ত ইস্যুগুলো তুলেছিল, জনগণ ভেবেছিল হয়তো সে এগুলোর জন্য উপযুক্ত লোক। কিন্তু গত 4 বছরে তার কথা এবং কাজে যে এটা প্রমাণিত হয়েছে, এর জন্য অনেকেই আশাভঙ্গ হয়েছে। তো সেই জন্যই নির্বাচনটা গুরুত্বপূর্ণ। তো এখন তার যে কতগুলো নীতি, প্রথম হলো এই যে প্যান্ডামিক ভাইরাস, যে মহামারী, এইটা যেভাবে সে হ্যান্ডেল করেছে, এটা আমরা দেখতে পাচ্ছি সে মানে টোটালি ব্যর্থ। আমি একটু যদি ব্যাখ্যা করে বলি, যে সাউথ কোরিয়াতে এবং আমেরিকাতে জানুয়ারির শেষের দিকে একই দিনে এই ভাইরাস ধরা পড়ে, এবং তার আগেই আমরা জানতাম যে এই ভাইরাসটা ভয়াবহ, কারণ এর বিরুদ্ধে কোনো ভ্যাকসিন নেই, এর কোনো ট্রিটমেন্ট নেই। তো তখন একমাত্র প্রতিরোধক ব্যবস্থা ছিল যে মাস্ক পরা, মানে এটার স্প্রেডিংটা বন্ধ করা। যেহেতু ট্রিটমেন্টের কিছু ব্যবস্থা নেই, ভ্যাকসিন নেই, তাহলে এটাকে যদি মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং করে যদি এটাকে স্প্রেডটা বন্ধ করা যায়, তাহলে এটা কন্ট্রোল হবে, এবং সেটা হয়েছিল কিছু কিছু। কিন্তু আমি কোরিয়ার এক্সাম্পলটা যদি দেই, সাউথ কোরিয়াতে এবং আমেরিকাতে একই দিনে ধরা পড়ে। সাউথ কোরিয়া কি করলো, এটাকে একটা ন্যাশনাল চ্যালেঞ্জ হিসাবে নিয়ে তারা এই মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং করে এই ভাইরাসকে কন্ট্রোল করলো।
কন্ট্রোল করার পরে কি দাঁড়ালো এই 8 মাসে তাদের লোক মারা গিয়েছে মাত্র 500-র মতো, 500-র একটু বেশি। আর যদি এই মৃত্যুর হার যদি আমরা পার মিলিয়ন হিসাব করি, তাহলে কোরিয়াতে প্রতি মিলিয়নে লোক মারা গেছে 8 জন। আর আমেরিকাতে এই একই সময়ে 8 মাসে লোক মারা গিয়েছে 700। তো এখান থেকে প্রমাণ হয় যে আমরা এই জিনিসটা কন্ট্রোল করতে পারি নাই। কেন? যখন এইটা ধরা পড়লো এখানে, তখন আমাদের প্রেসিডেন্ট কি বললেন যে এইটা জাস্ট লাইক অ্যানাদার কি বলে এটাকে, ফ্লুর মতো, আর এটা চলে যাবে। কিন্তু সে জানুয়ারির শেষের দিকেই সে জানে, তার অ্যাডভাইজাররা বলেছে যে এটা একটা ভয়াবহ ফ্লু, ভয়াবহ ভাইরাস। এই ভাইরাস নর্মাল ফ্লুর থেকে 5-6 গুণ বেশি। এবং সে যে জানতো এই কথাটা কিন্তু সে বব উডওয়ার্ডের সাথে সাক্ষাৎকারে টেপে বলেছে যে আমি এটা জানতাম যে এটা ভয়াবহ, কিন্তু এটাকে আমি ডাউন প্লে করেছি, আমি এটাকে বলেছি যে না এটা চলে যাবে ইত্যাদি ইত্যাদি। তো সে যদি এই জিনিসটা সে 3 মাস কি করলো, জানুয়ারির পরে যখন হলো সে বলা শুরু করলো, আমি যেটা বলছিলাম এটা একটা হোক্স। এবং এমন কথাও উনি বলেছেন যে এটা ডেমোক্রেটিক হোক্স, এটা চলে যাবে 7 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে ইত্যাদি ইত্যাদি। তো সে যখন এইটার যে ইফেক্টিভ কন্ট্রোলের ব্যবস্থা, মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্স, এর বিরুদ্ধে যখন সে কথা বলতেছিল, যখন সে মন্তব্য করত, তখন কি হলো, ইউরোপ থেকে জেএফকে দিয়ে, নর্থ ইস্ট দিয়ে এই ভাইরাসগুলো এসে আস্তে আস্তে সারা আমেরিকায় ছড়িয়ে গেল। এপ্রিলে যখন মহামারী দেখা গেল, তখন কি দেখতে পেলাম যে পিপিই নাই, ডাক্তার, নার্স, এদের জন্য যে মাস্ক, তাদের যে প্রোটেক্টিভ যে সমস্ত ইকুইপমেন্ট, এগুলো কিছু নাই। তো যার ফলে ডাক্তার এরা মারা গেল, এবং সাধারণ মানুষ যখন মরতে শুরু করলো, তখন অলরেডি আমরা এটা পিছিয়ে পড়েছি। তো তারপরে সে প্রেসারে যখন হাজার হাজার লোক মারা যাচ্ছিল নিউ ইয়র্ক, অন্যান্য জায়গায়, যদিও সে বলছিল যে এটা হলো কি বলে ডেমোক্রেটিক শহরগুলোতে তাদের উশৃঙ্খল ব্যবহারের জন্য এটা এখানে হচ্ছে, তারপরেও নিউ ইয়র্কের মেয়র কি করলো, সে এই সিম্পল জিনিসটা মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে এসেছিল। কিন্তু প্রেসিডেন্ট কি করলো, সে অ্যাজ অফ টুডে সে বলে যাচ্ছে মাস্ক ব্যবহার করার দরকার নাই। এমন কথা সে বলেছে যে যারা মাস্ক পরে তার 85% লোক তারা আক্রান্ত হয়। এগুলো সব মিথ্যা কথা, ভুল তথ্য। তো যাই হোক, এর ফলে কি দাঁড়ালো অ্যাজ অফ টুডে আমাদের মৃত্যুর সংখ্যা 250,000-এর উপরে, 2,31,000 মানুষ মারা গিয়েছে, 9 মিলিয়নের উপর লোক আক্রান্ত হয়েছে। আজকেই 100,000 লোক পজিটিভ ধরা পড়েছে। গতকালকে ছিল 91,000, আজকে 100,000, এবং গত 15 দিনে এভারেজ 1,000 লোক মারা যাচ্ছে। এই যে একটা বিষয় আপনি বললেন যে ট্রাম্প এবং বাইডেন দুইজন নির্বাচিত হলে পরে বাইডেন নির্বাচিত হলে কি হবে, আর ট্রাম্প পুনর্নির্বাচিত হলে কি হবে, এই বিষয়ে আমি সেই পয়েন্টটাই আসছি, এই জন্য এত ব্যাখ্যা দিচ্ছিলাম। তো এই যখন এইভাবে কালকে 91,000 আক্রান্ত হয়েছে, আজকে 100,000 এভারেজ, গত 15 দিনে 100,000 লোক মারা গেছে, তখন প্রেসিডেন্ট কি বলছেন যে এটা কন্ট্রোলে চলে আসছে, আমরা উই আর রাউন্ডিং দি কর্নার, এটা আমাদের কন্ট্রোলে চলে আসছে। এবং তার যে সিনিয়র অ্যাডভাইজার, তার ছেলে গতকালকে বলেছে যে মৃত্যুর সংখ্যা কমে গেছে। যেখানে 1000 লোক মারা যাচ্ছে ডেইলি, মৃত্যুর সংখ্যা কমলো কোথায়? মানে সেই 10-5-15,000-এর থেকে কমেছে পিকের সময়। আর অ্যাজ অফ টুডে সারা আমেরিকাতে 43টা স্টেটে এই ভাইরাস বাড়ছে, সংক্রামক বাড়ছে, লোক মারা যাচ্ছে, এবং হসপিটালের ক্যাপাসিটি অনেক জায়গায় সংকুলন হয়ে যাচ্ছে। তো এই যে এত বড় একটা মহামারী,
250,000 লোক মারা গেল, সেখানে সে সত্য কথা বলছে না, মিথ্যা কথা বলছে। তো বাইডেনের সাথে পার্থক্যটা হবে ওইখানেই, যে যেখানে ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটা তার নিজের স্বার্থে বা তার পলিটিক্যাল স্বার্থে এটাকে সে লুকালো, ঠিক সময় ব্যবস্থা নিল না। ইউনিভার্সিটি স্টাডিতে বলতেছে যদি ডোনাল্ড ট্রাম্প ডে 1 থেকে এটাকে বিশ্বাস করতো, মাস্ক ব্যবহার করতে মানুষকে উৎসাহ করতো, তাহলে কমপক্ষে 1 লক্ষ লোক কম মারা যেত। 1.5 লক্ষ লোক মারা যাচ্ছে, সেটাও তো দুঃখের ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও 1 লক্ষ লোক মারা যেত, কম মারা যেত যদি সে এইটাকে বিশ্বাস, তার অ্যাডভাইজারের কথা যদি বিশ্বাস করতো। যেমন একটা এক্সাম্পল দিতে, যে সিডিসি ডিরেক্টর, সে কংগ্রেসের হিয়ারিং এ আন্ডার ওথ সে বলেছে, মাস্ক হাতে নিয়ে বলছে যে এই মাস্ক আমাকে প্রোটেক্ট করবে, যে ভ্যাকসিন আসতেছে তার চেয়ে বেশি আমাকে প্রোটেক্ট করবে, আমি মোর কনফিডেন্স ফিল করি। তারপরে সেই মডেল স্টাডিজ কি সাজেস্ট করছে, যে এই যে কয়দিন যাবো যে এরকম 90,000 100,000 লোক মারা যাচ্ছে, এইভাবে যদি লোক মারা যায় তাহলে এই জানুয়ারির মধ্যে নেক্সট 2 মান্থে আরো 2.5 লাখ লোক মারা যাবে, অর্থাৎ টোটাল মৃত্যুর হার হবে অলমোস্ট 500,000,000। তো এটাকে অ্যাভয়েড করা যেত। বাইডেন সেই কথাটাই বলছে, যে পরীক্ষিত যে পন্থা সেটা হলো সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, এইটা সে যখনই সে প্রেসিডেন্ট হবে ডে 1 থেকে এইটা সে ইমপ্লিমেন্ট করে, তার উদ্দেশ্য হবে ভাইরাসকে কন্ট্রোল করা। যেহেতু ভ্যাকসিন নেই, যেহেতু কোনো ভালো ওষুধপত্র নেই, এটাকে প্রথমে সবাইকে উৎসাহিত করে এই মাস্কটাকে পরার জন্য সবাইকে বাধ্য করতে হবে, তাহলে ভাইরাসটা কন্ট্রোলে আসবে। সেই জন্য সে তার ক্যাম্পেইন এ সে বলছে যে আমি ভাইরাসকে কন্ট্রোল করব। ডোনাল্ড ট্রাম্প যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে, যদি বাইডেন প্রেসিডেন্ট হয় তাহলে সে দেশ শাটডাউন করে দিবে, ইকোনমি শাটডাউন করে দিবে। বাইডেন বলছে নো, আমি ভাইরাসকে কন্ট্রোল করব, তারপরে ভাইরাস কন্ট্রোলের যে অনুসারেই আমি ইকোনমিটা ওপেন করব বা ইকোনমি যাতে গ্রো করে সেই হিসাবে সাহায্য করব। তো এটা তো একটা সিম্পল ব্যাপার, যে আমরা যদি এই ডোনাল্ড ট্রাম্প যদি মাস্ক ব্যবহার করতে এবং যদি 1 মাস আমরা যদি লকডাউনে থাকি, তাহলে তো এই 9 মাস আমাদের সাফার করতে হতো না। ইকোনমি যে ধস নেমেছে, যে মিলিয়ন্স অফ পিপল তাদের চাকরি নেই, মিলিয়ন্স অফ বিজনেস বন্ধ, স্কুল কলেজ বন্ধ, এই অবস্থার তো সৃষ্টি হতো না। এটা হলো তার দায়িত্বহীনতার জন্য। তো বাইডেনের স্পষ্ট প্রোগ্রাম রয়েছে। এটা ছাড়াও এই ইকোনমিক যে ইস্যুটা, মানে এইবার ইলেকশনের 3টা ইস্যু নিয়ে মানুষের কনসার্ন। একটা হলো এই হেলথ ইস্যু, ভাইরাসের প্রবলেম, আরেকটা হলো অর্থনৈতিক ধস, আনএমপ্লয়মেন্ট, আরেকটা হলো এই ব্ল্যাক লাইভ ম্যাটার্স, অর্থাৎ বর্ণ বৈষম্যের যে ব্যাপারটা মাথাচাড়া দিয়ে উঠেছে। আরেকটা বিষয় নইবে, এটার সাথে আরেকটা বিষয় যোগ করা যায়, যে ইমিগ্রেন্ট কমিউনিটির কিন্তু ইমিগ্রেশন বিষয় আমি আসছি, হ্যাঁ আমি ওইটা আমাদের মেইন, বিশেষ করে আমি, আপনি এবং আমাদের যারা শ্রোতা, এদের সবার জন্যই ইমিগ্রেশনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই কথাগুলো বলে শেষে ইমিগ্রেশন নিয়ে আলোচনা করব, কারণ আমার কাছে, আপনার কাছে, আমাদের শ্রোতা বন্ধুদের কাছে এই ইমিগ্রেশন সমস্যাটা একটা মানে সিরিয়াস ম্যাটার। তো ডোনাল্ড ট্রাম্প এই 4টা বিষয়ে যেটা আপনি অ্যাড করলেন, কোভিড সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বর্ণ বৈষম্য এবং ইমিগ্রেশন। আমরা যদি, ঠিক আছে, ইমিগ্রেশনটা এখানে আলোচনা করি। ইমিগ্রেশনের ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে ইমিগ্রেশনের অবস্থাটা কি হবে, আর বাইডেন আসলে কি হবে? হ্যাঁ, তা আমরা এটাই এখানে আলোচনা করি। সেটা হলো, ধরেন এই দেশটা ডেভেলপ করেছে ইমিগ্রেশন, সবাই ইমিগ্রেন্ট এই দেশে, রেড ইন্ডিয়া ছাড়া। কি হয়েছে, সেই ধরেন আপনি কি বলে, ইটালিয়ান ইমিগ্রেন্ট বলেন, জুইশ ইমিগ্রেন্ট বলেন, ব্রিটিশের ইমিগ্রেন্ট বলেন, মেক্সিকান, সবাই এই দেশে এসেছে, দেশটাকে তারা গড়েছে। এবং ইমিগ্রেশনে অনেক বাধা বিপত্তি ছিল, কিন্তু গত
দিনগুলোতে ধরেন ১০০ বছরই ধরেন, হুম, আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে, ইমিগ্রেশন সংখ্যা বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প সেই 2016 যেদিন সে ক্যান্ডিডেটই ঘোষণা করলো, সেদিন ক্যাম্পেইনই শুরু করলো অ্যান্টি ইমিগ্রেন্ট বক্তব্য দিয়ে। বলল কি যে মেক্সিকান তারা হলো ক্রিমিনাল, রেপিস্ট, মার্ডারার, এরা হুম, এই দেশে আসতেছে। তো এইভাবে সে অ্যান্টি ইমিগ্রেন্ট রেটরিক দিয়ে ক্যাম্পেইন শুরু করলো। তারপরে সে বলল যে এক মেক্সিকান জাজের, ইন্ডিয়ানাতে বর্ন হওয়া এক মেক্সিকান জাজ, হুম, তার কোর্টে ডোনাল্ড ট্রাম্পের একটা কেস ছিল। সে বলল আমি তার কাছ থেকে ন্যায় বিচার পাবো না, আমি তার কোর্ট থেকে আমার কেসটা আমি সরালাম। হুম, এই দেশে বর্ন, তার 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 বিরুদ্ধে অভিযোগ যে সে আমেরিকান নয়, সে মেক্সিকান। তো এইভাবে সে শুরু করলো। তারপরেই বিভিন্নভাবে সে কি করলো, অ্যান্টাই মুসলিম অবস্থান নিল, মেক্সিকান, তারপরে বর্ডার ওয়াল, তারপরে বলা শুরু করলো এই যে লক্ষ লক্ষ লোক মিছিল নিয়ে আসতেছে। তারপরে সবচেয়ে যে জঘন্য কাজটা সে করলো, যে এই ইমিগ্রেশন বন্ধ করার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সে কি করলো, যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়ে হুম, জি, এই ৪, ৫, ৬, ৭, ৮ বছরে যারা প্যারেন্টস এর সাথে এসেছিল ইল্লিগালি, তাদের কাছ থেকে এই শিশুগুলোকে সেপারেট করা হলো। জি, মানে হাইজ্যাক করা বলা যেতে পারে। সেই শিশুগুলাকে একটা ক্যাম্পে রাখা হলো, একটা বন্দিখানায় রাখা হলো। তারা অমানবিক, মানবতর অবস্থায় তারা জীবনযাপন করছে। যে এই যে শিশুদের, সন্তানদেরকে প্যারেন্টস এর কাছ থেকে সেপারেট করা, এটা একটা অমানবিক কাজ। আমেরিকার মতো দেশে হিউম্যান রাইটস এর কথা যারা বলে, এইটা মেনে নেওয়া যায় না। তো এই সমস্ত ছোটখাটো ঘটনায় আমরা যদি দেখি যে তার টোটাল পলিসিটাই হলো অ্যান্টি ইমিগ্রেন্ট, এবং সে ফরেন স্টুডেন্টদেরকে ভিসা দিচ্ছে না। যারা ছিল তাদেরকে বলছে তোমরা দেশে চলে যাও। তারপরে ফ্যামিলি ইউনাইট সেটা বন্ধ করে দিচ্ছে। সবচেয়ে আমাদের ইমিগ্রেশন কমিউনিটির জন্য সবচেয়ে যে প্রবলেমটা হবে সেটা হবে, ডোনাল্ড ট্রাম্প যদি আবার নির্বাচিত হয়, সেটা আমরা এখনই দেখছি। সেটা হলো এই যে ওবামা কেয়ার, হুম, হেলথ ইন্স্যুরেন্স, ওবামা কেয়ারের আন্ডারে প্রি এক্সিস্টিং প্রায় 150 মিলিয়ন পিপল তার আন্ডারে আছে। রিপাবলিকানরা ১০ বছর যাবৎ এটাকে বন্ধ করার চেষ্টা করছে। আর ডোনাল্ড ট্রাম্প গত ৪ বছরে বহুভাবে এই ওবামা কেয়ার আম আ আ বন্ধ করার জন্য চেষ্টা করছে। শেষ পর্যন্ত যখন কংগ্রেস সিনেটে পারে না, সে কোর্টে গিয়েছে, হুম, এবং কোর্টে গিয়ে সে তখন ছিল ধরেন 50-50, ৫ কি বলে, ৫ জন ছিল, ৫ জন ছিল, ৪ জন ছিল ডেমোক্রেটিক পন্থী আর ৫ জন রিপাবলিকান পন্থী। কিন্তু চিফ জাস্টিস যখন মাঝে মাঝে সে নিউট্রাল ভূমিকা নেয়। হুম, তো যার ফলে এই ওবামা কেয়ারটা ক্যানসেল করার জন্য, বাতিল করার জন্য সে কোর্টে এটা নিয়েছে। কোর্টে ইলেকশনের আগে তারা বলছে যে এটা আমরা নভেম্বরের ৭ তারিখে এটা নিয়ে দেখব। এখন নভেম্বরের ৭ তারিখে সে আরেকজন সুপ্রিম কোর্টের জাজকে তারা হুড়া করে অ্যাপয়েন্টমেন্ট দিল। তাহলে এখন হয়ে গেল তারা ৬, আর ডেমোক্রেটিক হলো মাত্র ৩। হুম, তো ওইখানে গেলে ইজিলি এইটা ক্যানসেল হয়ে যাবে। ক্যানসেল হলে কি হবে? যে এই যে যাদের প্রি এক্সিস্টিং হেলথ প্রবলেম, তারা ইন্সুরেন্স হারাবে। আর এই প্যান্ডেমিক এর জন্য যে লক্ষ লক্ষ মানুষ হেলথ ইন্সুরেন্স হারিয়েছে, কারণ অনেকে চাকরি নেই। চাকরি না থাকলে তো যারা তার চাকরির আন্ডারে যারা ইন্সুরেন্স ছিল, তারা ওইটা হারাবে। তো এইটার ওবামা কেয়ার ক্যানসেল করলে তারা রিপাবলিকান পার্টি বা ডোনাল্ড ট্রাম্প কি স্বাস্থ্য নীতি করবে, সেটা আজ পর্যন্ত ৪ বছরে সে এটা প্রকাশ করে না। সে বলছে ওবামা কেয়ার ক্যানসেল করে আই হ্যাভ এ বিউটিফুল হেলথ কেয়ার সিস্টেম। এই বিউটিফুল শব্দটা ব্যবহার করে। হুম, পলিসিতে বিউটিফুল বলতে কিছু নাই। আপনাকে সংখ্যা দেখাতে হবে। আপনাকে স্পেসিফিক প্রপোজাল দেখাতে হবে। এর আগে যখনই সাংবাদিকের সামনে প্রশ্ন উঠেছে, সে বলছে আমি এটা ক্যানসেল করে আমার বেটার সিস্টেম আছে। কিন্তু বেটার সিস্টেম কি? বলে এটা আগামী সপ্তাহে আমি দিব। ২ সপ্তাহ পরে দিব। আজ পর্যন্ত দেয় নাই। এমনকি ফার্স্ট ডিবেটে বাইডেনের সাথে যখন এইটা ইস্যুটা আসে, তখন বাইডেন প্রশ্ন করেছিল যে, "হোয়াট ইস ইউর প্ল্যান?" বলে, "আমার প্ল্যান আছে।" বলে, "শো মি।"
টেল দি পিপল, সে দেখাইতে পারে না। তো এই যদি ওবামা কেয়ারটা ক্যান্সেল হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আমাদের ইমিগ্রেশন কমিউনিটি, যাদের ধরেন কাগজপত্র ঠিক নাই, তারা হসপিটালে গেলে তাদের চিকিৎসা হয়। কিন্তু যখনই এই ওবামা কেয়ারটা ক্যান্সেল হবে, আরো যখন এখন 150 মিলিয়ন পিপল ইন্স্যুরেন্স হারাবে, আরো যখন লোকজন প্যান্ডেমিকের জন্য যারা ইন্স্যুরেন্স হারিয়েছে, তখন তাদের সাথে ইমিগ্রেন্ট কমিউনিটি কম্পিট করতে হবে। তখন স্বাস্থ্যসেবার মান কমে যাবে, স্বাস্থ্যসেবার সবাই পাবে না। আর আবার ইন্স্যুরেন্সে ঢুকতে হলে তখন এটা এক্সপেন্সিভ হবে, কারণ প্রাইভেট ইন্স্যুরেন্স ইজ ভেরি এক্সপেন্সিভ। ইমিগ্রেন্টরা সাধারণত লো ইনকামের লোকই বেশি আছে, তাদের ক্ষতিগ্রস্ত হবে। তো সেইটা যদি আমরা ওভারঅল অ্যানালাইসিস করি, তাহলে ডোনাল্ড ট্রাম্প হলো অ্যান্টি ইমিগ্রেন্ট প্রেসিডেন্ট। সে নির্বাচিত হলে ইমিগ্রেন্টের প্রতি এই ইমিগ্রেশন ল সুযোগ সুবিধা আরো কঠিন হবে। অন দি আদার হ্যান্ড, জো বাইডেন প্রো ইমিগ্রেশন পলিসির সে ক্যান্ডিডেট, এবং ডেমোক্রেটিক পার্টিও অতীতে দেখিয়েছে যে তারা বিশেষ করে সোশ্যাল সার্ভিসের ব্যাপারে তারা লিবারাল, তারা সাধারণ মানুষ, গরিব মানুষের জন্য কেয়ার। তো কাজে বাইডেন নির্বাচিত হলে ইমিগ্রেন্টদের সুবিধা হবে। তো আমরা যারা ইমিগ্রেন্ট আছি, আমাদের সবার উচিত হবে যে কোন প্রেসিডেন্ট আমাদের জন্য ভালো হবে, আমার নিজের স্বার্থে। অ্যাজ এন ইমিগ্রেন্ট আমার জন্য কে বেটার কাজ করবে। আমরা তো ডোনাল্ড ট্রাম্পকে দেখলাম 4 বছর, সে মুসলিমদেরকে দেশে প্রবেশ নিষিদ্ধ করেছিল। আবার তার যে সহকারী, সে বলছে এই লিস্ট আরো বাড়াবে, হয়তো সমস্ত মুসলিম কান্ট্রি এর আন্ডারে চলে আসতে পারে। তারপর ওভারঅল সে ইমিগ্রেশন কাট করবে, নাম্বার অফ ইমিগ্রেন্টস কাট করবে। আরেকটা জিনিস, সেটা হলো যে এই যে ডোনাল্ড ট্রাম্প স্লোগান দেয় যে উই উইল মেক আমেরিকা গ্রেট এগেইন, এই স্লোগানের অর্থ তার সমর্থকদের কাছে, ডোনাল্ড ট্রাম্প কি মনে করে, কি তার মনে আছে জানি না, কিন্তু তার ইমিগ্রেন্টদের কাছে স্পষ্ট, তার সমর্থকদের কাছে স্পষ্ট যে উইল মেক আমেরিকা গ্রেট এগেইন এর অর্থই হলো সিম্পল, যে আমেরিকা ইজ ফর অনলি হোয়াইট আমেরিকা। এটা তার ডাইহার সমর্থকরা মনে করে, এবং ডাইহার সমর্থক মনে করে যে এই দেশটা শুধু আমেরিকা সাধারণ লোকের জন্য, এখানে ব্ল্যাক, ব্রাউন অর্থাৎ ইমিগ্রেন্টদের কোনো স্থান নেই। তো এটা একটা বিরাট সমস্যা, এবং আমার আশঙ্কা যে ডোনাল্ড ট্রাম্প যদি আবার নির্বাচিত হয়, তাহলে ইমিগ্রেন্টের অধিকার ক্ষুণ্ণ হবে, সুযোগ সুবিধা ক্ষুণ্ণ হবে, আর লোক আসতে পারবে না। আর আমরা যারা এখানে আছি, আমাদের অবস্থা তার সাপোর্টারের কাছে তার মনে হবে যে আমরা এই দেশের সেকেন্ড ক্লাস সিটিজেন, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হবে, নাতি নাতনিদের বয়স অন্ধকার হবে। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে বাংলাদেশে আমেরিকান কমিউনিটির কিছু সংখ্যক লোক তারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছে কেন, রিপাবলিকান সাপোর্ট করছে কেন? ওই ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত যে চেকে তার সিগনেচার ছিল যে প্রণোদনা পেয়েছে $1200, $600। যদিও ডোনাল্ড ট্রাম্পের সাইন আছে, কিন্তু এটা তো ডোনাল্ড ট্রাম্পের টাকা না, এটা হলো ট্রেজারি টাকা, যে জনগণের ট্যাক্সের টাকা, এবং এটা রেজলিউশন হয়েছে বাইপার্টিজান, ডেমোক্রেট এবং রিপাবলিকানের উভয় দলের সমর্থনে কংগ্রেস এটা পাস হয়েছে। সেইটাই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে স্বাক্ষর করতেন সেখানে। হ্যাঁ, স্বাক্ষর, তাও আবার এটা নিয়ম না, প্রেসিডেন্ট স্বাক্ষরের কোনো প্রয়োজন নাই, কিন্তু সে স্বাক্ষর করবে বলে এই চেক ডিস্ট্রিবিউট করতে 2 সপ্তাহ দেরি হয়েছিল। কারণ ট্রেজারি ডিপার্টমেন্ট অ্যাজ ইউজুয়াল যেভাবে চেক দেয় স্বাক্ষর ছাড়া, তার জন্য প্রস্তুতি নিয়েছে। সে বললেন আমার স্বাক্ষর থাকতে হবে, তখন আবার ওই প্রসিডিওর চেঞ্জ করে তার স্বাক্ষর দিয়ে চেক করা হলো। তো এই যে ঘটনাগুলো, এই বিষয়ে একটু বলি যে আমাদের এই প্রোগ্রাম, আপনি যে বললেন বাংলাদেশি অনেকেই আবার রিপাবলিকান পার্টির সাথে সম্পৃক্ত, আগে কিন্তু এমনটি ছিল না, এবারই বেশি দেখা যায়। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা বেশ অনেকগুলো প্রোগ্রামে রিপাবলিকানরা এখানে এসেছেন, ডেমোক্রেট এসেছেন, দুই দলের পক্ষ থেকে কথা বলেছেন। কিন্তু রিপাবলিকানদের যে যুক্তি, সেটা হলো যে
তারা বলেন যে রিপাবলিকানরাই এই ইমিগ্রেন্টের জন্য অনেক কিছু বলেছেন যা ডেমোক্রেটরা করেনি অতীতে, এবং অর্থনীতির গতি রিপাবলিকান অথবা ট্রাম্পের আমলের অর্থনীতির গতি অনেকটা সচল হয়েছে। অনেক বিষয়ে তারা যুক্তি তুলে ধরে। না, হ্যাঁ, এটা এটা এই দুটার জবাব দিই আমি। এটা একটা ভুল ধারণা, তথ্য অসত্য, নট বেসড অন ফ্যাক্ট। আপনি ইকোনমির কথাই বলেন। বুশ যখন ক্ষমতা ছেড়ে যায় তখন আনএমপ্লয়মেন্ট ছিল 15%। যখন ওবামা এবং জো বাইডেন দায়িত্ব নিল, তারা সেই আনএমপ্লয়মেন্ট 15% থেকে কমিয়ে সিঙ্গেল ডিজিট করে 5%-এর মতো রেখে তারা 2 বছর 2 টার্ম শেষ করে। এবং ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলো, হি ইনহেরিটেড দিস বিউটিফুল ইকোনমিক সিস্টেম। কিন্তু তারপরে কি হলো যে বুশ কি বলে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন শেষের বছরে যে চাকরির সৃষ্টি করেছিল, এমপ্লয়মেন্ট সৃষ্টি করেছিল ওবামা এবং লাস্ট জো ইয়ার, বাইডেন। জো বাইডেন এবং ওবামা এবং জো বাইডেন যে নাম্বার অফ পিপল এর চাকরি নাম্বার অফ ইনক্রিজ করেছিল জাস্ট লাস্ট ইয়ারে, 4 বছরের মাথায়। কি বলে ডোনাল্ড ট্রাম্প 4 বছরে সেটা করতে পারে নাই। এটা বলছি আমি প্যান্ডামিকের আগে। ইন আদার ওয়ার্ডস, যে তার যেটা সে ক্লেম করে অর্থনীতি স্ট্রং, দ্যাটস নট ট্রু। জবলেস যে অবস্থার সৃষ্টি হয়েছে, যে ওবামা বাইডেন 1 বছরে, শেষের বছরে যে জব সৃষ্টি করেছিল, ডোনাল্ড ট্রাম্প 4 বছরে সেটা করতে পারে না। তারপরে তো আসলো প্যান্ডামিক, সেটাকে মিস হ্যান্ডেল করার জন্য আনএমপ্লয়মেন্ট বেড়ে গিয়েছিল আবার 15%-এ। তো আবার ওই যে 15 দিনের পরে কিছু দোকানপাট খুলেছে, তখন আবার কিছু এমপ্লয়মেন্ট বেড়েছে, এখনো স্টিল এটা ডাবল ডিজিট, 8 to 9%। তো এই যে সে যে গুড ফর ইকোনমি, দ্যাটস নট ট্রু। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, যে আমরা মানে না বুঝেই কথা বলি, সেটা হলো এই যে ট্যাক্স কাট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিল, এই ট্যাক্স কাটে বেনিফিশিয়ারি হয়েছে তার যারা বন্ধু বিলিয়নিয়ার, ওয়াল স্ট্রিট, তারা বেনিফিটেড হয়েছে। সাধারণ মানুষ কিন্তু বেনিফিটেড হয় না। আপনার আমার মতো সাধারণ মানুষের কয়জনের ওয়াল স্ট্রিটে স্টক মার্কেটে শেয়ার আছে? আমরা কয়টা বিলিয়ন কি বলে বিলিয়নের মধ্যে কত ট্যাক্স আমরা আমাদের কাট হয়েছে? আমরা ঠিকই সেই আগের চেয়েতেও বেশি ট্যাক্স দিই। ডোনাল্ড ট্রাম্প তো নিজেই মাত্র $750 ট্যাক্স দিয়েছে গত 2 বছরে। অথচ একটা ক্লার্ক, একটা নার্স, একটা টিচার, আমরা যারা সাধারণ মানুষ, আমরা হাজার হাজার টাকা আমরা ট্যাক্স দিই। তো কাজেই এইটাও একটা ভুল তথ্য যে ডোনাল্ড ট্রাম্প স্ট্রং ইন ইকোনমি। আমেরিকার মানুষ কিন্তু জরিপে দেখা যাচ্ছে সেটা এখন আর তাকে মনে করে না, কারণ এখন লেটেস্ট জরিপে দেখা গেছে বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের দুজনেরই প্রায় সমান সমান। তারা মানে 48% লোকে ট্রাস্ট করে দুজনকেই, যে দে উইল বি গুড ফর ইকোনমি। তো এইটা গেল একটা এক্সাম্পল। তারপরে যে এইবার যে প্রণোদনা দেওয়া হলো, সেটাতে কি হলো যে সরকার কর্পোরেশনকে তাদের বন্ধুদেরকে যে কত প্রণোদনা দিবে সেটা ডিসক্লোজ করবে না, সেটা গোপন থাকবে। আপনি আমি আমাদের সাধারণ মানুষ যারা যে $600 $1200 পেল, সেটা কিন্তু গোপন থাকলো না। কিন্তু কর্পোরেশনকে কাকে কত টাকা দিয়েছে এটা ডিসক্লোজ করবে না। ইন্সপেক্টর জেনারেলকে ফায়ার করেছে যে এটার পক্ষে ছিল, এটা আমরা জানি না। তো এই যে ইকোনমিক যে পলিসি, এগুলো হলো অ্যান্টাই পিপল, সাধারণ মানুষের জন্য নয়। ট্যাক্স কাট হেল্প করেছে বিলিয়নিয়ারদেরকে। সে যদি আবার ক্ষমতায় আসে, সে যে সমস্ত পদক্ষেপ নেবে সেগুলো সাধারণ মানুষের বিরুদ্ধে যাবে, মানুষের ভোগান্তি কমবে না। আর আনএমপ্লয়মেন্ট তো বেড়েই গেছে। সে যে ক্লেম করে যে সে জব ক্রিয়েট করেছে, দ্যাটস নট ট্রু, দিস আর দ্য ফ্যাক্টস। আমার কথা না, আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি এগুলো বের করতে পারবেন। তো এখন যে আমি একটু এটা নিয়ে গবেষণা করেছি। বাংলাদেশে আমেরিকানদের ভিতরে 3টা গ্রুপ ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করতেছে। তাদের সংখ্যা খুব একটা বেশি না, কিন্তু তবু মিডিয়াতে আসতেছে। একটা হলো, আই এম সরি টু সে, যে একটা গ্রুপ ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করতেছে বিকজ হি ইজ অ্যান্টাই মুসলিম।
আরেকটা গ্রুপ সাপোর্ট করতেছে বাইডেন, জো বাইডেন। আরেকটা গ্রুপ সেটা হলো একটু ধনী, যারা বেশি ইনকাম করে, তারা হলো যে তারা যদি ডোনাল্ড ট্রাম্প আসে তাহলে ট্যাক্স কাটে, তাদের সুবিধা, তাদেরকে কম ট্যাক্স দিতে হবে। তো এই তিনটা বিষয়ে দ্বিতীয়টা কি বলছেন নবী ভাই? দ্বিতীয়টা হলো ইয়েকে কি বলে, কমলা হ্যারিসকে যেহেতু জো বাইডেন রানিং মেট করেছে, তো এইটা আমাদের এই সাবকন্টিনেন্টের অনেকেই পছন্দ করেন না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন কারণে আমি এক্সপ্লেন করতে চাই না, এটা এত গুরুত্বপূর্ণ ব্যাপার না, কারণ এদের সংখ্যাটা খুব বেশি না। আর থার্ডটা হলো যেটা বললাম যে ধনী যারা বেশি টাকা ইনকাম করে, তারা ভাবে যে আমাকে যদি রিপাবলিকান পার্টি ক্ষমতা আসছে, যদি ডোনাল্ড ট্রাম্প আসে তাহলে অতীতে সে বিলিয়নিয়ার মিলিয়নিয়ারদেরকে ট্যাক্স কাট দিয়েছে, তাহলে আমাদেরও ট্যাক্স কমবে। এবং এই গ্রুপটাকে আমি আগেই চিনতাম। আমি তো এই পলিটিক্স অনেকদিন যাবত আছি, আমি ক্যাম্পেইন করতে, আমি তো 4 বার নির্বাচন করেছি। যখন আমি ডোর টু ডোর ক্যাম্পেইন করতে গিয়েছি, অনেক নাম বলতে পারি, ডাক্তার, বিজনেসম্যান যারা বলে, we can't believe you are a Democrat. You should be a Republican. Why? Then you have to pay less tax. তো যাই হোক, এইটা খুব একটা গুরুত্বপূর্ণ, কিন্তু এদের কাছে আমার আবেদন থাকবে, সবার কাছেই, যে এটা ইমিগ্রেশন, অ্যান্টি ইমিগ্রেশন যার পলিসি, আমরা যেটা পরীক্ষিত দেখলাম, শুধু বললেই তো হবে না যে রিপাবলিকানরা প্রো ইমিগ্রেন্ট, গিভ আস এক্সাম্পল। তো আমাদের উচিত হবে বৃহত্তম স্বার্থে, আমার স্বার্থ এবং আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ এবং আমার নাতি নাতনিদের ভবিষ্যৎ, এই দেশে কি হবে, এটা হলো যে একটা যে ঢেউ তুলছে ডোনাল্ড ট্রাম্প, অ্যান্টি ইমিগ্রেন্ট, মানে অ্যান্টি নন হোয়াইট। আপনি যদি হোয়াইট হন তাহলে তার র্যালিতে সে বলতেছে তাদের সাত মাপ, কিন্তু ইমিগ্রেন্টদের প্রতি তার যে ডিভাইড অ্যান্ড রুল, তার যে অসম্মান, এবং শুধু ইমিগ্রেন্ট না, মেয়েদের প্রতি সে সময় অবমানজনক ভাষায় কথা বলে। গত নির্বাচনের সময় তো ভিডিও টিভি বেরোলো, 13-14 জন মহিলা তারা অভিযোগ করলো যে দে ওয়্যার সেক্সুয়ালি অ্যাসাল্টেড। তো তারপরে এখনো যে তার কথাবার্তা মেয়েদের প্রতি সে অসম্মানজনক। আমেরিকান প্রেসিডেন্টকে একটা আইকন হিসাবে দেখতে হবে, যে তার সততা থাকতে হবে, প্রেসিডেন্ট কিভাবে কথা বলতে হয় সেটা বলতে হবে, মানুষ সবাইকে নেশনকে ইউনাইট করতে হবে, ডিভাইড অ্যান্ড রুল করা চলবে না। আর বিশেষ করে বর্ণ বৈষম্যর যে ব্যাপারটা, সে ওই দিন বব উডওয়ার্ডের কাছে ভিডিও টেপে তার নিজের কথা আমরা শুনছি, যে এই কি বলে, কোভিড হয়ে ভালোই হয়েছে, র্যালিতে গেলে এই কালো লোকের সাথে তার হ্যান্ডশেক করতে হয় না। চিন্তা করেন যে তার নিজের সাপোর্টাররা, তাদের প্রতি তাদের এই মনোভাব। বাইডেন, সরি, বব উডওয়ার্ড জিজ্ঞেস করছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ব্ল্যাক পিপল, তার যে মন্তব্য সেটা রেসিস্ট মন্তব্য। তারপরে ধরুন এই যে এতগুলো লোক মারা গেল পুলিশের নির্যাতনে, তার জন্য এত আন্দোলন হলো, আজ পর্যন্ত সে একটা সমবেদনামূলক কথা সে বলে নাই, বরং বলছে এরা হলো ভায়োলেন্স, এরা সবাই হলো সন্ত্রাসী। কিন্তু এই আন্দোলন করতে গিয়ে যারা দুষ্ট লোক তারা ধরেন লুটতরাজ করছে, কিন্তু 99% লোক তারা সত্যিকারেই এই বৈষম্য, বর্ণ বৈষম্যটা চায় না। এবং এটা স্বতঃসিদ্ধ যে আমেরিকাতে এই বর্ণ বৈষম্যটা এটাকে সিস্টেমিক, অর্থাৎ এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের জাস্টিস সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। এটাকে সমাধান করতে হবে, একদিনে হয়তো সমাধান হবে না, কিন্তু একজন প্রেসিডেন্ট যদি সমবেদনামূলক বক্তব্য না রাখে, এইটাকে সমাধানের আশ্বাস না দিয়ে যদি সেই আগুনে ঘি ঢেলে দেয়,
যারা আন্দোলন করে তাদেরকে বলে সে সন্ত্রাসী, তারা লুটতরাজ করছে। এটা তো একটা প্রেসিডেন্টের দায়িত্ব না। আপনি যদি ২ টা ক্যান্ডিডেটকে যদি তাদের ক্যারেক্টার নিয়ে আপনি কম্পেয়ার করেন, ডোনাল্ড ট্রাম্প কি করে? মিনিটে ডেইলি ১৫ টা মিথ্যা কথা বলে, মিসলিডিং কথা বলে। সে ১২২৬ দিনে ২২,২০০ কত যেন মিথ্যা কথা বলেছে। সেটা হিসাব করলে গড়ে ১৫ বার সে মিথ্যা কথা বলে দিনের বেলায়। একটা প্রেসিডেন্টের প্রত্যেকটা কথার দাম আছে। মানুষ তার কথা বিশ্বাস করে, মিডিয়া তার কথা ইনফ্লুয়েন্স হয়। তো সেই প্রেসিডেন্ট যদি দিনে ১৫টা মিথ্যা কথা বলে, তাহলে এই দেশের ভবিষ্যৎ কি হবে? আমাদের ছেলেমেয়েরা কি শিখবে? এখন কি হচ্ছে জানেন? জি এখন সে এই ক্যাম্পেইন এর সময় ডেইলি ৫০টা করে মিথ্যা কথা বলে, মিসলিডিং কথা বলে। তো ওই যে ফ্যাক্ট চেকার মিডিয়াতে আছে না একটা ফ্যাক্ট চেকার, সে কয়টা সত্য কথা বললো, কয়টা মিথ্যা, তারা এখন হাল ছেড়ে দিছে। তারা আর এখন হিসাব করে না যে এত মিথ্যা কথা সে বলতেছে। তো তবে ওই যে একদিকে রিপাবলিকানদের যে বাইডেন, বিষয়টা, জি হ্যাঁ, এদিকে বাইডেন সত্য কথা বলে, তার ক্যারেক্টার আছে, তার ৪৫ বছরের রাজনীতি আছে। সে ওবামার সাথে একজন সাকসেসফুল ভাইস প্রেসিডেন্ট। সে আনএমপ্লয়মেন্ট হেল্প করতে সাহায্য করেছে। তারা যখন দায়িত্বটা নিল তখন এই যে কার ইন্ডাস্ট্রিতে ধস নামলো, সেই ডেট্রয়েটের সেইটাকে তারা প্রণোদনা দিয়ে সেটাকে ফিক্স করে ওইখানে হাজার হাজার বা লক্ষ লক্ষ লোক যাতে আনএমপ্লয়মেন্ট না হয় সেগুলো করেছে। তো একদিকে এক্সাম্পল রয়েছে যে ব্যাড ইকোনমি ফিক্স করতে ডোনাল্ড ট্রাম্প দক্ষ, সে সত্য কথা বলে। সে বলছে আমি প্রাউড ডেমোক্রেট, কিন্তু আমি প্রেসিডেন্ট হলে, আমি আমেরিকানে প্রেসিডেন্ট হবো, আমি যারা আমাকে ভোট দেয় না তাদের জন্য আমি কাজ করবো। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলে এবং এই নেশনকে ডিভাইড করতেছে। সে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে কথা বলে, আফ্রিকানদের বিরুদ্ধে কথা বলে। তো এই যে কন্ট্রাস্ট আর এই যে ইররেসপন্সিবিলিটি এই মহামারীটা অবস্থাটা অনেকটা যুদ্ধের মতো। যুদ্ধের কি দায়িত্ব? প্রধান যে সেনাপতি বা কমান্ডার ইন চিফ তিনি থাকেন। কমান্ডার ইন চিফ, তার নেশনকে প্রোটেক্ট করা, লোকজনকে রক্ষা করা। এত বড় একটা প্যান্ডেমিকের সামনে এসে সে মিথ্যা কথা বলল, সত্যকে স্বীকার করলো না। এই মিলিয়ন পিপল মারা গিয়েছে, তারপরে বলে যে এই ভাইরাস হলে কিছুই হবে না। তাদের ভাইরাস যে অ্যাটাক হয়েছে তাদের যে কনসিকুয়েন্স, তাদের যে ভাইরাস ভালো হয়ে গেলেও যে সমস্ত স্বাস্থ্যের প্রবলেম, অনেককে সারা জীবন ভুগতে হবে। তো এই জিনিসগুলা সে মানে স্যাম্পিতি নেই। নবী ভাই, যে রিপাবলিকান ধরেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে কথাগুলো রয়েছে, কিন্তু এই রিপাবলিকানের তারা ইতিহাস বলেন যে অতীতে মানে রিপাবলিকানদের যে ইতিহাস, ইমিগ্রেন্টদের জন্য তাদেরই ভূমিকা বেশি। আমি 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 এটার সাথে একমত। এই জন্য আমি বলি, আমি যেটা কথা বলতেছিলাম কিন্তু এক্সপ্লেন করতে পারি নাই, সেটা হলো ধরেন এই ২৪০ বছরে এই দেশ শাসিত হয়েছে একবার রিপাবলিকান, একবার ডেমোক্রেট, কিন্তু প্রত্যেক দলই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, পিছনের দিকে কিন্তু কেউ নেয় নাই। কাজে এই নির্বাচনটা আমি মনে করি, আমি সব জায়গায় বলি, আজকে শুরুতে বলতে ভুলে গেছিলাম যে দিস ইলেকশন ইজ নট বিটুইন ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিকান। এই ইলেকশনটা হলো ডোনাল্ড ট্রাম্প ভার্সাস আমেরিকা। কেন আমি বলছি? যে রিপাবলিকানদের যে ফান্ডামেন্টাল পলিসি সেগুলো সে ফলো করছে না, সে যা করে নিজের সাথে। কিন্তু ডেমোক্রেটরা তো তাকে সাপোর্ট দিচ্ছে, যদি আরে নো রিপাবলিকান। নো নো আমার শেষ করতে দেন। জি যে ইন্টারেস্টিং, এটা আমরা খেয়াল করছি না যে রিপাবলিকান পার্টির 4 জন গভর্নর, 6 জন জেনারেল যারা তার সাথে কাজ করেছে। রিপাবলিকান পার্টির আরএনসি, তার এক্স চেয়ারম্যান 2 জন। তারপরে রিপাবলিকান পার্টির যে সমস্ত এক্স অফিসার যারা হাই লেভেলে, যেমন কি বলে কলিন পাওয়েল, চিফ অফ স্টাফ ছিল, হোয়াইট হাউসের কাজ করতো, তারপরে সেক্রেটারি হয়েছিল। এইরকম 200-র বেশি হাই অফিসিয়ালস, তারপরে 2 জন এক্স আরএনসি চেয়ারম্যান, 4 জন গভর্নর, 2 জন সিটিং গভর্নর, এরা
সবাই জো বাইডেনকে সমর্থন করতেছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে যে 20-25 জন জেনারেল যারা কাজ করেছে, তারা বলতেছে ডোনাল্ড ট্রাম্প ইজ নট ফিট ফর কমান্ডার ইন চিফ। সে যে কিছুদিন আগে যে কাজটা সে করেছিল, যে সে যারা ফলেন সোলজার, যে সমস্ত আমেরিকান সোলজার মারা গিয়েছে, তাদেরকে বলছে দে আর লুজার্স অ্যান্ড দে আর সাকার্স। যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকে আপনি চিফ চিফ অফ মানে কি বলে কমান্ডার ইন চিফ হয়ে লুজার অ্যান্ড সাকার্স বলবেন, এটা তো মানুষ মানবে না। তো কাজেই আপনার কথার জবাবে বলছি, এটা রিপাবলিকান মেইন স্ট্রিম যে রিপাবলিকান, তারা তাকে সমর্থন করছে না। তারা কি বলে এটাকে লিঙ্কন প্রজেক্ট বানিয়ে এই সমস্ত সিনিয়র রিপাবলিকান অফিসাররা মিলিয়ন্স অফ টাকা খরচ করে অ্যাড দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তারা বাইডেনকে সমর্থন করতেছে। কাজেই আমার রিপাবলিকান ডেমোক্রেটির সাথে আমার কোনো সমস্যা নাই, কারণ দুইটা পার্টি দেশপ্রেমী, তারা দেশের জন্য কাজ করেছে অতীতেও। ডোনাল্ড রিগান, বুশ প্রেসিডেন্ট, এবং তার আগে যারা ছিল, এরা প্যাট্রিয়টিক দেশের জন্য কাজ করেছে। রিপাবলিকান ডোনাল্ড আর ডেমোক্রেট পার্টির মধ্যে যে সমস্ত ডিফারেন্স ছিল সামান্য, কিন্তু তারা সবাই দেশটাকে এগিয়ে নিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানের যে সেগমেন্টটা আনহ্যাপি, কিসের জন্য আনহ্যাপি? এদের মধ্যে ম্যাক্সিমামই হলো রুরাল এরিয়াতে তারা থাকে। তারা আগে হাই স্কুল পাশ করে খুব ভালো চাকরি করতো, কারণ ইন্ডাস্ট্রিতে চাকরি করতো। এখন ওয়ার্ল্ড ইকোনমি এমন হয়েছে যে টেকনোলজি এত ডেভেলপ হয়েছে যে ওই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে আপনাকে চাকরি পেতে হলে, ভালো পজিশনে যেতে হলে আপনাকে মাস্টার্স ডিগ্রি বা কলেজ ডিগ্রি, হাইটেকের ব্যাপারে থাকতে হবে। তো যার ফলে ওই গ্রুপটা এই চাকরি তারা পায় না। তারপরে ওই যে রুরাল এরিয়াতে যে সমস্ত কোম্পানি ছিল, তারা ওইখানে উপযুক্ত লোক না পাওয়াতে সেগুলো বিদেশে চলে গেছে। তো ওই লোকগুলো তারা ইকোনমি সাফার করতেছে। কিন্তু তাদের এই ইকোনমিক সাফারিং এর জন্য তারা দোষ দিচ্ছে আমাদেরকে, ইমিগ্রেন্টদেরকে, যে আমরা এই দেশে এসেছি বলে তাদের চাকরি নিয়ে গেছি। কিন্তু তারা যে প্রপারলি ট্রেন্ড হয় না, তারা যে কলেজে যায় নাই, মাস্টার্স ডিগ্রি করে নাই, পিএইচডি করে নাই, এটা তারা চিন্তা করে না। ডোনাল্ড ট্রাম্প এসে এই গ্রুপটাকে সে হাত করেছে, তাদের পক্ষে স্লোগান দিয়ে উইল মেক আমেরিকা গ্রেট এগেইন, তাদের সাপোর্ট নিয়ে। তো এই যে বেসটা এর সাথে যোগ হয়েছিল গত নির্বাচনে, বেস দিয়ে কিন্তু পাস করতে গতবারে পারতো না, এবারে পারবে না। এর সাথে যোগ হয়েছিল ওমেন, যারা রুরাল এরিয়া, যাদেরকে বলে কি বলে রুরাল মব, সাবারবান মব, তারা তার কথায় ভুলে গিয়ে মানে বিশ্বাস করেছিল, এরা ভোট দিয়েছে। তারপরে ধরেন সিনিয়র সিটিজেন যারা 60+, তারা ভোট দিয়েছিল। কিন্তু এইবার সার্ভে দেখা গেছে, ইভেন ফক্স সার্ভে দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্পের এই যে মেয়েদের সাপোর্ট, এই 2018-এই দেখা গেছে যে মহিলারা ডেমোক্রেটিক পার্টিকে ভোট দিয়েছিল বলে তারা কংগ্রেস মেজরিটি পেয়েছিল। এবার সেই মহিলা, বিশেষ করে হোয়াইট কলেজ এডুকেটেড মহিলা, যাদেরকে সুবারবান মম বলা হয়, তারা এখন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সরে এসে বাইডেনকে সমর্থন করছে। ফ্লোরিডাতে যে ওই দিন সাবসেট অ্যানালিসিস করলে দেখা গেল যে 60+ যে সমস্ত সিনিয়র সিটিজেন, তারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। কারণ হলো কোভিডের জন্য। যে কারণ এই কোভিড মানুষের, এমনিতেও হেলথ ইন্স্যুরেন্স অনেকেরই সমস্যা ছিল, এক্সপেন্সিভ ছিল, কিন্তু এই কোভিডের জন্য যে হাজার লক্ষ মানুষ যে হেলথ ইন্স্যুরেন্স হারিয়েছে, তারা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সরে এসেছে। তো এই জন্য তারপরে ইয়াং জেনারেশন যারা গতবার ভোট দেয় নাই, তো যারা এই যে ব্ল্যাক লাইভ ম্যাটার্স এর আন্দোলনে আপনারা খেয়াল করেছেন, আগে ম্যাক্সিমামই থাকতো আফ্রিকান আমেরিকান। এইবার ব্ল্যাক লাইভ ম্যাটার অনেক মিছিল আমি দেখেছি, অনেক র্যালি দেখেছি, যেখানে হোয়াইট ইয়াং ছেলে মেয়েদের সংখ্যা বেশি কালোদের চেয়ে। তো এই জন্য আমার ধারণা যে ডোনাল্ড ট্রাম্পের যে বেস,
সেটা ঠিকই আছে, সেটা আরো সে হার্ডেন করেছে তার পক্ষে, যে ডোনাল্ড ট্রাম্প যদি এই যে মানে তারা যে ডাইহার্ড সাপোর্টার বোঝা যাচ্ছে, যে জানে যে কোভিড ভাইরাসে মাস্ক না পরলে আক্রান্ত হবে, ভাইরাস হলে কি হবে, তার সত্ত্বেও তার পেছনে যাচ্ছে। তো কাজেই তার বেসটা ঠিকই আছে, কিন্তু তাকে যারা সাপোর্ট করেছিল যে আদার কলেজ গ্রাজুয়েটেড মহিলা, মেয়ে, ওমেন, তারপরে সিনিয়র সিটিজেন, এই সাপোর্ট সে হারিয়েছে। আর এডিশনাল যে ইয়াং জেনারেশন ভোট দিচ্ছে, এই সমস্ত কারণে আজকে যে আমাদের আলোচনার বিষয়, যে প্রথম প্রশ্ন যেটা ছিল যে কে জিতবে, সেইটার আমার অ্যানালাইসিসে ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় আসতে পারবে না। কারণ এই যে সুইং স্টেট যে অবস্থা, প্রত্যেকটা আগে তো ছিল 5টা সুইং স্টেট, এখন সেখানে আরো 3টা 4টা অ্যাড হয়ে প্রায় মানে কি বলবো ফ্লিপ করার মতো স্টেট, গতবার যে সে জিতেছিল সবগুলো এখন কম্পিটিটিভ হয়ে গেছে, সুইং স্টেট হয়ে গেছে, ব্যাটল ফিল্ড হয়ে গেছে। তো সব জায়গাতে সে এগিয়ে আছে 2 থেকে 8-9 পয়েন্টসে বেশি। আর যেটা আমরা ডেমোক্রেট হিসেবে আমরা যেটা সংখ্যা এবং মিডিয়াতে যে 2016-এও হিলারি ক্লিন্টন এগিয়েছিল, কিন্তু পার্থক্যটা হলো যে সেই সময়ে যে ইলেকশনের যে স্ট্রাকচার এবং পরিস্থিতি, সেটা থেকে এবার ডিফারেন্ট। প্রথমত হলো যে কোভিড সমস্যা, আনএমপ্লয়মেন্ট, ব্ল্যাক লাইফ ম্যাটার্স, আর তারপরে হলো যেটা খুবই ইম্পর্টেন্ট এই জরিপের ব্যাপারে, সেটা হলো এই যে 66%, মনে করেন এই মঙ্গলবারের আগে 100%, মানে ইকুইভ্যালেন্ট টু লাস্ট ইয়ার্স ভোট, যেটা 120 মিলিয়ন সামথিং লাইক দ্যাট, এই ভোটগুলো কিন্তু অলরেডি পড়ে গেছে। গতবার এই ধরনের লোক অনেকে আসে না যে হিলারি তো জিতেই যাচ্ছে, কিন্তু এবার তো সেটা না, লোক ভোট দিয়ে ফেলছে এই ইলেকশনের আগে। এখন ওই ব্যাপারে আসি, আজ পর্যন্ত রেজাল্ট কিন্তু ওই ডোনাল্ড ট্রাম্প যে দাবি করতেছে ইলেকশন রাতে রেজাল্ট ঘোষণা করতে হবে, উইনার ঘোষণা করতে হবে, এটা কিন্তু আমেরিকায় কোনোদিনই হয়। যেটা হয়েছে, আপনি আমেরিকায় আসার পরে যে মিডিয়াগুলো তাদের যে এক্সিট পোলের বিভিন্ন মডেল আছে, সেইটা দেখে তারা বলে এবং ভোট কাউন্টের বলে যে কে জিততে পারে, কিন্তু অফিসিয়াল রেজাল্টটা বের হয় মানে 3 সপ্তাহ, এক এক স্টেটে এক এক নিয়ম। কাজে সে যে দাবি করতেছে, এটা অ্যাবসার্ড দাবি যে ইলেকশনের আগে, ইলেকশনের রাতে সব ভোট শেষ হবে না। তাছাড়া এবার অলরেডি 100% ভোট, মানে 90 মিলিয়ন হয়ে গেছে, হয়তো আরো 120 মিলিয়নও হতে পারে। এই ভোটগুলো তো কাস্ট হয়েছে, কিছু স্টেটে আগেই কাউন্ট করা শুরু করছে, কিন্তু ম্যাক্সিমাম তো কাউন্ট হবে ওই দিন, সেগুলো এরা কমপ্লিট করতে পারবে না। যেমন মিশিগান বলছে যে তাদের 80 আওয়ার্স মিনিমাম লাগবে ইলেকশন বন্ধ হওয়ার পরে এই কমপ্লিট করতে। কি বলে, ফিলাডেলফিয়ার 9টা কাউন্টিতে তারা এটা 7 দিনের আগে কমপ্লিট করতে পারবে না, কারণ তাদের রিসোর্স নাই, এটা আগে থেকেই তারা বলে দিছে। করতে পারবে না, সেটা তারা করবে এক্সিট পোলের বেসিসে, তারা করতে পারে যখন দেখবে যে ম্যাক্সিমাম লোকে বলছে ভোট দিয়ে এসে যে আমি অমুককে ভোট দিয়েছি। তারপর তাদের কতগুলো স্ট্যাটিস্টিক্যাল মডেল আছে, তারপর যেমন ফ্লোরিডার ভোট কাউন্টটা তাড়াতাড়ি হয়, ওখান থেকেও তারা বলতে পারবে। তো পয়েন্টই যে দাবিটা সে করতেছে অযৌক্তিক, যে ওই দিন রাত্রে করতে হবে, তা না হলে কালকে কি বলছে জানেন, বলছে যদি আমি হেরে যাই, আমি যদি জিতি দ্যাটস ফাইন, আমি যদি না জিতি তাহলে সুপ্রিম কোর্ট আমাদের জন্য আছে, নেক্সট স্টপেজ হল সুপ্রিম কোর্ট। মানে ধরে নিয়েছে 9 জনের ভিতরে 6 জন তার পক্ষে, সে সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দিবে, তাকে কি বলে প্রেসিডেন্সিতে রেখে দিবে। এইটা হলো তার প্ল্যান। তাছাড়াও তার যে মানে কতগুলো সময় আছে তো আমাদের, আর সময় আর বেশি নেই, আর দু একটা পয়েন্ট আমি মেক করি, সেটা হলো সে যে হারবে
সেটা সে বুঝতে পেরেছে তার ইন্টারনাল পড়ে, যার জন্যই সে একটা ভোটের জন্য সে ওমাহাতে গিয়েছিল। একটা ভোট, একটা ইলেকট্রাল কলেজের জন্য। আর এই যে আজকে পেনসিলভেনিয়া ৪ জায়গায় সে ঘুরতেছে, কালকে বোধহয় ৫ জায়গায় যাবে। তো এগুলোর আগে থেকে জানতো, এখন বেশ সে হয়ে গেছে, শিওর হয়ে গেছে সে হারবে। সেই জন্য সে আগের থেকে একটা ষড়যন্ত্র করেছে। সেটা ষড়যন্ত্র কি, যে জানে মহামারীর জন্য মিলিয়ন্স অফ পিপল মেইলে ভোট দেবে। এই মেইলিং ভোট যাতে ইলেকশনের আগে না পৌঁছতে পারে, সেজন্য কি করেছে, সে পোস্টাল সিস্টেমকে সে ডিস্ট্রয় করে দিয়েছে। কিভাবে ডিস্ট্রয় করেছে? পোস্টাল সিস্টেমে পোস্ট অফিসে যে পোস্টমাস্টার জেনারেল, সে হল তার বন্ধু, তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে রিপাবলিকান ডোনার। সে এসেই করেছে কি, উইদাউট এনি এক্সপ্লেনেশন, এনি রিজন, সে এসেই ব্যালট কাউন্ট করে যে সফিস্টিকেটেড মেশিন, মিনিটের যেটা ৩৪-৩৫ হাজার ব্যালট কাউন্ট করতে পারে, সমস্ত মেশিনগুলা পোস্ট অফিস থেকে নিয়ে একটা ওয়্যার হাউসে রেখে দিছে। এবং মিডিয়াতে এটাও এসেছিল যে এই সফিস্টিকেটেড মেশিন, যেগুলো ৩০-৩৫ হাজার ডলারের মেশিন, তার কিছু কিছু স্ক্র্যাপ মেটাল হিসাবে বিক্রি হচ্ছে। তো সে এসে দুইটা কাজ করছে, নিউ পোস্টমাস্টার জেনারেল তার বন্ধু, এই মেশিনগুলো সে পোস্ট অফিস থেকে সরিয়ে ফেলছে যাতে মেইলিং ঠিকমতো সর্টিং না হয়। আর সেকেন্ড হলো যে পোস্টাল, এই দেশে পোস্টাল সিস্টেম ওয়াজ ভেরি রিলায়েবল। এই ইউনিয়ন, এই ইউনাইটেড স্টেটস আমেরিকা পূর্ণ গঠন করার আগে থেকেই পোস্টাল সার্ভিস ছিল। এক একটা পোস্টাল ডেলিভারি ম্যান, যেটা কাঁধে কাঁধে নিয়ে তো আগের দিনে, এখন গাড়িতে বের হয়, ওই দিনের ডেলিভারি শেষ না করে সে ঘরে ফিরে না। তার জন্য তারা কি বলে, ই পায়, এক্সট্রা মানি পায়, ওটাকে কি বলে, ওভারটাইম ছাড়া নাকি ওভারটাইম পায়, তার জন্য ওভারটাইম পায়। তো সেই নতুন পোস্টমাস্টার জেনারেল সে ওভারটাইম বন্ধ করে দিয়েছে। তো তার মানে হি মেড শিওর যে এই মেলগুলা আগে যেখানে ৩ দিনে ডেলিভারি হতো, এখন এমনি তো মিলিয়ন্স অফ পোস্টাল মেল বাড়বে, তারা ঠিক সময় ডেলিভারি দিতে পারবে না। গত সপ্তাহে পোস্ট অফিস বলেছে যে আমরা এই মেলগুলা ঠিক মতো দিতে পারবো না। এটা গেল একটা একভাবে। আরেকটা হলো, যদি মেল পৌঁছে যায়, এখনকার যে অ্যাকসেপ্টের নিয়ম ছিল যে পোস্টমার্ক যদি থাকে যে আপনি ৩ তারিখের আগে মেল করছেন, তাহলে ৩ তারিখের পরে পোস্টে ওটা কাউন্ট করা যাবে। কি বলে, রিপাবলিকান পার্টি কোর্টে গিয়ে বিভিন্ন জায়গায় তাদের পক্ষে রায় নিয়েছে, যেমন মিশিগান, উইসকনসিনে, যে আগে ওদের নিয়ম ছিল যে ৩ দিন পরে পর্যন্ত কাউন্ট করা যাবে। এখন রিপাবলিকান জাজ রায় দিয়েছে যে না, ওই দিন ৮টার সময় যে মেলগুলো পৌঁছবে সেগুলোই শুধু কাউন্ট করা যাবে। তো একদিক থেকে সে পোস্টাল সার্ভিস ডিলে করছে, আরেকদিক থেকে যদি ডিলে পৌঁছে তাহলে এটা কাউন্ট করা যাবে না। তো এটা হলো ভোট সাপ্রেশনের একটা ষড়যন্ত্র। এখন ডোনাল্ড ট্রাম্পের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ডেমোক্র্যাটরা যে কথা এখন বলতেছে, সবাইকে বলতেছে, ডোন্ট মেইল ইউর ভোট ব্যালট, তোমরা এটা পোস্ট অফিসে মেল করো না, তোমরা এটা যে ব্যালট ড্রপস বক্স আছে সেখানে দেওয়া, অথবা ইলেকশন অফিসে গিয়ে জমা দেওয়া, অথবা ইলেকশনের দিন ইন পার্সন ভোট দেওয়া। কালকে আর কি বলে, মিশিগান, উইসকনসিনের লিডাররা বলতেছিল যে আপনারা দয়া করে ব্যালট মেল করবেন না, হাতে এসে জমা দেন, ইত্যাদি ইত্যাদি। তো রেজাল্ট পেতে কত সময় লাগতে পারে ওই তাইলে কবে? তো রেজাল্টটা আমার মনে হয় কিছু কিছু স্টেটে তারা প্রজেকশন করবে, ফাইনাল রেজাল্ট তো কেউ দিতে পারবে না, কারণ ইলেকশন অফিস, ইলেকশন কমিশন, তারা তো ভোট গণনা নিয়েই ব্যস্ত। তারা শুধু সাপ্লাই দিবে, মিডিয়া ওইটা জেনে যদি তারা শিওর হয় যে হ্যাঁ একজন এনাফ ভোট পেয়েছে, বাকি যে ভোটগুলো কাউন্ট হয় না, দ্যাট নাম্বার উইল নট মেক এনি ডিফারেন্স, তাদেরকে, যেমন মনে করেন আপনি 100,000, 1 কোটি ভোট পেয়েছে, তো কাউন্ট করার বাকি আছে 50,000। তো ওই 50,000 সবই যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি তো হারবেন না। তো এইরকম কেসে মিডিয়াগুলো তারা প্রজেক্ট করে যে আমরা যেমন CNN বা
এমএসএনবিসি অথবা ফক্স নিউজ তারা প্রজেক্ট করে যে এ জিতবে বা ওইটা কি জিতেছে, মঙ্গলবার রাতেই আশা কিন্তু করা এটা যায় এই অফিসিয়াল। বিষয়টা? হ্যাঁ, কিছু 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 কারণ যেহেতু এবার এত মেল ভোট পড়েছে এবং ভোটের সংখ্যা তো মানে আগে তো 50% এবং 55% ভোট দিত, এবার যেহেতু অলরেডি 100% হয়ে গেছে এই সপ্তাহেই, তো এবার ভোট পড়বে প্রায় 70%। এবং অনেক ইলেকশন কমিশন দে আর নট ইকুইপ, তাদের ম্যান পাওয়ার নেই। যেমন পেনসিলভেনিয়ার কাউন্টি কমিশনার বলতেছিল যে আমাদের এত ম্যান পাওয়ার নেই, আমরা 7 দিনের আগে আমরা রেজাল্ট দিতে পারবো না। তো সেই জন্য আমরা একটা আইডিয়া হবে। তো ডেমোক্রেটিক পার্টির যে মানে স্ট্র্যাটেজি মঙ্গলবারে সেই হলো, আইডিয়াটা পাওয়া যাবে। হ্যাঁ, ওই 3 তারিখেই পাওয়া যাবে। এবং ডেমোক্রেটিক পার্টির স্ট্র্যাটেজি হলো এই যে নতুন ভোটার যারা 2016 ভোট দেয় তারা ভোট দিচ্ছে, আর্লি ভোট দিচ্ছে, তাদের ধারণা যে তারা ল্যান্ডস্লাইড পাবে, ওভারওয়েলমিং যদি মেজরিটি হয়ে যায়। মনে করেন ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি এই সেই বুশ আল গোরের মতো অবস্থা হয়, তাহলে সে কোর্টে যাবে, সে জিতে যাবে। কিন্তু যদি 70-80% ভোট ওবামা বাইডেন পেয়ে যায়, তখন তো আর সেটা চ্যালেঞ্জ করতে পারবে না। তো এখন এই জন্য ডেমোক্রেটিক পার্টির স্ট্র্যাটেজি হলো যে ল্যান্ডস্লাইড ভিক্টরি তাদের পেতে হবে, তা না হলে ডোনাল্ড ট্রাম্প ঝামেলা সৃষ্টি করে। এবং সে তো বলছেই যে সে ক্ষমতা পিসফুলি হস্তান্তর করার ব্যাপারে সে কমিট করে নাই, অথচ জো বাইডেন বলছে আমি যদি হেরে যাই আমি আমি এটা অ্যাকসেপ্ট করবো। তারপরেও তাকে প্রশ্ন করে তুমি হেরে গেলে কি করবা, বলে আমি টিচিং এ চলে যাব, প্রফেসর। অনেক, তো আমাদের ক্যান্ডিডেট স্পষ্ট এই সমস্ত ব্যাপারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখনো সে ক্ষমতা ছাড়বে কিনা শান্তিপূর্ণভাবে সেটা সে স্পষ্ট করে বলেন নাই, বলে ইট উইল ডিপেন্ড অন দি প্রসেস। যদি ফ্রড হয় মেইলিং ভোটে, সে তো সবসময় বলতেছে যে 3 তারিখের পরে যত আসবে সব বলে এগুলা ফ্রড। ফ্রড করতে গেলে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা ব্যালট খুলে প্রথমে হলো সিগনেচার চেক করতে হবে। তো যারা আমি যদি 20টা সিগনেচার দেই, আমার সিগনেচার ওই প্রথমটার সাথে নাম্বার 10 মিলবে না, কিছু পার্থক্য থাকবে। তা আমার ব্যালটের আমি মনে করেন কত 35 বছর আগে আমি ভোটার হয়েছি, তো ওইখানে আমার যে সিগনেচার, এখন সেই সিগনেচার মিল হবে কিনা আই এম নট শিওর। আর যে কম্পেয়ার করবে, হি ইজ নট কোয়ালিফাইড পারসন টু কম্পেয়ার দি সিগনেচার। সে তো জাস্ট আপনার আমার মতো মেইনলি যারা এগুলো দেখে তারা হলো একটু মানে সিনিয়র সিটিজেন, তারা হয়তো কিছু খেয়াল করে না। খেয়াল করার বহু ফন্দি বা বহু সুযোগ ডোনাল্ড ট্রাম্পের রয়েছে, এবং তার লয়ার আর হাজার হাজার লয়ার তার সব জায়গায় রয়ে গেছে। কাজেই যদি ল্যান্ডস্লাইড ভোটে যদি বাইডেন না জিতে, তো সে ঝামেলা সৃষ্টি করবে, এটা আমার ব্যক্তিগত আশঙ্কা। তো পার্টির থেকে বলতেছে যে সাংবাদিকের সাথে কথা বলেছে, তারা বলছে না আমরা ওভারওয়েলমিং মেজরিটি পাবো, ল্যান্ডস্লাইড হবে, সে এই সমস্ত ষড়যন্ত্র করতে পারবে না। হ্যাঁ, নইবে আমরা একবার শেষ পর্যায়ে যে হ্যাঁ, বাংলাদেশের বিষয়টা কি এখানে কোনো কিছু আছে কিনা, যে বাইডেন জিতলে পরে বাংলাদেশ এটা 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 আমাকে অনেকেই প্রশ্ন করেছে। আমাদের দেশের অভ্যন্তরে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তাদের একটা ভুল ধারণা যে আমেরিকাতে রিপাবলিকান বা ডেমোক্রেটে জিতলে বাংলাদেশের কেউ মনে করে যে রিপাবলিকান জিতলে ভালো হবে, ডেমোক্রেটে জিতলে ভালো হবে না। এটা ঠিক না। তার কারণটা হলো ফরেন পলিসিতে 2-3টা হটস্পট ছাড়া, কোরিয়া, রাশিয়া আর প্যালেস্টাইন, এই 3টা মানে মিডল ইস্ট, এই 3টা দিক ছাড়া রিপাবলিকান এবং ডেমোক্রেটিক তাদের কোনো এদের মধ্যে কোনো পার্থক্য নেই, তাদের ফরেন পলিসি এক। আর বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে এটা চিন্তা করার কোনো কারণই নেই, কারণ বাংলাদেশ এখন গ্রোয়িং একটা ইকোনমি। আমেরিকানদের বাংলাদেশে ইনভেস্ট করার তাদের ভীষণ ইচ্ছা। রিপাবলিকান প্রেসিডেন্টই হোক আর ডেমোক্রেটই হোক, তাদেরই হলো যে বাংলাদেশে তারা ইনভেস্ট করবে, কম্পিট করবে কার সাথে,
চায়নার সাথে রাশিয়ার সাথে। এখন চায়নার সাথে মেইন। তো কাজেই বাংলাদেশের সাথে সম্পর্ক তারা ভালো রাখবে যেই প্রেসিডেন্ট হোক। মানে এটা এটি কোনো ভয়ের পরিবর্তন কিছু না। আসবে না। আর সেকেন্ড হলো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। কোন পরিবর্তন মানে পরিবর্তন আসতে পারে কিন্তু সেটা হোস্টাইল কিছু পরিবর্তন আসবে না। অর্থাৎ রিপাবলিকান হলে একটা বাংলাদেশের ক্ষতি হবে অথবা ডেমোক্রেট হলে সেইটা হবে না। আমেরিকার তো একটা ওভারঅল পলিসি আছে। সে রিপাবলিকানে আসুক, ডেমোক্রেটিক আসুক। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে এই সময়ে বাংলাদেশের প্রতি যেই আসুক সে প্রো ফ্রেন্ডলি হবে কারণ তাদেরকে ইনভেস্ট করতে হবে বাংলাদেশে। এবং বাংলাদেশে নবী ভাই এত এই ট্রাম্পের শাসন আমলে কোনো পরিবর্তন দেখেছেন কিনা বাংলাদেশের সাথে না সম্পর্ক? এবং যে মানুষের যে ভুল ধারণা করে এবং ওবামার সময় কোনো পরিবর্তন ছিল না। অনেকের ভুল ধারণা যে হিলারির সাথে বিল ক্লিন্টনের সাথে ইউনুসের সম্পর্ক ভালো ছিল। কিন্তু তার জন্য ওবামা অ্যাডমিনিস্ট্রেশন ইভেন হিলারি ক্লিন্টনও ফরেন সেক্রেটারি হয়ে সে বাংলাদেশের বিরুদ্ধে কিছু করে নাই। সে প্রাইভেটলি একটা রিকোয়েস্ট করেছিল যেহেতু ওবামা তার সরি প্রফেসর ইউনুস তার বন্ধু ব্যক্তিগত সম্পর্ক সেই জন্য তার ওই গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সে একটা রিকোয়েস্ট করেছিল। হয়তো ইউনুস হয়তো বাংলা সরকারের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করতে পারে বা করেছিল বা ভবিষ্যতে করবে, কিন্তু আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের বিরুদ্ধে যাবে না। আমি যে কথাটা বলতেছিলাম, নাম্বার 1 হলো ইকোনমিক ইন্টারেস্ট আমেরিকার, নাম্বার 2 হলো আগে ইন্ডিয়ার সাথে কি বলে আমেরিকা সাবকন্টিনেন্টে পলিসির একটা বিরোধিতা ছিল বা সমন্বয় ছিল না, কিন্তু এখন ইন্ডিয়া এবং আমেরিকা তারা চায় বাংলাদেশ সন্ত্রাসমুক্ত হোক বাংলাদেশ, এই দুইটাই চাচ্ছে। আর একটা হলো চায়নার বিরুদ্ধে ইন্ডিয়া এবং আমেরিকা তারা মোটামুটি একটা অ্যালায়েন্স করেছে চায়নাকে ইকোনমিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি ঠেকানোর জন্য। তো সেই জন্য এই যেহেতু এখন বাংলাদেশে চায়না, বাংলাদেশে আমেরিকা এবং ইন্ডিয়ার একই নীতি, মোর ওভার বাংলাদেশ এখন ইকোনমিক গ্রোথের একটা হাব, কাজে এই ইন্ডিয়া এবং আমেরিকা তারাই চাইবে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য। তাদের কম্পিটিশন হবে চায়নার সাথে, যেটা হচ্ছে রিয়ালিটি। কাজেই আমার মনে হয় যে এটার কোনো আশঙ্কা নাই। কিন্তু আমাদের এই প্রোগ্রামে একজন রিপাবলিকান বলেছিলেন বক্তা, তিনি বললেন যে যদি ডেমোক্রেটরা বা বাইডেন ক্ষমতা আসে তাইলে হিলারির মাধ্যমে, হিলারি তো তাদের সাথে আছে এবং ডক্টর ইউনূসের সাথে জন্য তারা একটা লবিং করবে বা দেশে সেখানে একটা কিছু প্রভাব বিস্তার করতে পারে, এরকম একটা কথা বলেছে। এটা আমি এই প্রশ্ন আমাকেও করা হয়েছে, এই মন্তব্য আমি শুনেছি, আমি সেটা বিশ্বাস করি না। কারণ যারা ক্ষমতায় থাকবে বাইডেন এবং কি বলে কমলা হ্যারিস, এদের ইন্টারেস্ট হবে আমেরিকার স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়া। হিলারি নাও ইজ এক্স, আর ইউনুসের এখন আর সেই ক্ষমতা নাই যে সে বাংলাদেশের ক্ষতি করবে বা আওয়ামী লীগের ক্ষতি করবে। সে একটা মানে তার জীবনের সবচেয়ে মারাত্মক ভুল হয়েছিল, সে একজন অর্থনীতি থেকে 1/11-এর সময় সে রাজনৈতিক ভূমিকায় নেমেছিল, সে তত্ত্বাবধায়ক সরকারকে ওয়েলকাম করেছিল, দ্যাট ওয়াজ হিজ মিস্টেক। আর সেকেন্ড হলো সে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানশিপের জন্য সে কোর্টে গিয়েছিল। তো এই দুই কারণে ওই অবস্থার সৃষ্টি হয়েছিল। এখন ইউনুস ইজ নট এ ফ্যাক্টর, আমার ধারণা হিলারি ইজ নট এ ফ্যাক্টর। আর আমি তো বললাম যে হিলারি বললেই কি বাইডেন একটা কিছু করবে, কারণ বাইডেনের ইন্টারেস্ট হবে আমেরিকার অর্থনৈতিক ইনভেস্টমেন্টটা বাংলাদেশে ইনভেস্ট করা, এদের অর্থনীতিকে সাহায্য করা। আর সেকেন্ড হলো ব্যক্তি বিশেষ নিয়ে তারা যে জায়গায় যাবে সেটা যাবে না। এবং ওই সময় যে ওই একটা টেলিফোন কল ছাড়া হিলারি তো আর কোনো ইনফ্লুয়েন্স করতে পারে না, চেষ্টাও করে না যখন সে ক্ষমতায় ছিল বা সে সেক্রেটারি ছিল, যে তার ওই চেয়ারম্যানশিপের জন্য রিকোয়েস্ট করেছিল। এছাড়া ওবামা তো প্রেসিডেন্ট, ওবামা আই থিঙ্ক আমাদের আমেরিকার ইতিহাসে ওবামা হলো ওয়ান অফ দ্য ফাইনেস্ট নিউট্রাল ইন্টেলেকচুয়াল প্রেসিডেন্ট।
সে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে সে কিছু করবে না। এবং হিলারি সেটা জানতো, হিলারিও সাহস পায় না বা সে রিকোয়েস্ট করলে ওবামা সেটা শুনতো না। তো কাজেই এটা একটা ইস্যু না। এটা হলো আমরা যারা কি বলে অতি আতেল বেশি অ্যানালাইসিস করি, তারা এই কথাগুলো আমরা চিন্তা করি। কিন্তু আমার মনে হয় আমেরিকা সবসময় তাদের স্বার্থের জন্য কাজ করবে। এখন যেহেতু আমেরিকা এবং ইন্ডিয়ার স্বার্থ বাংলাদেশে এক হয়ে গেছে চায়নার জন্য, আর এই যে বাংলাদেশ সরকারের মেইনই হলো সন্ত্রাস দমন করা, যেটা সাকসেসফুলি করেছে। আমেরিকাও সেটা চায়, ইন্ডিয়াও চায়, এবং এর জন্য আমেরিকান সরকার, সে রিপাবলিক হোক ডেমোক্রেটিক হোক, তারা কোনোদিনই বাংলাদেশের বিরুদ্ধে যাবে না। কারণ চিন্তা করেন, মুসলিমের মানে মুসলিম বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, একটা গরিব দেশ, ওইখানে সন্ত্রাসী সৃষ্টি করা খুবই সহজ। এবং যেটা হচ্ছিল, এই যে কি বলে বিদেশিদেরকে হত্যা করলো বিভিন্ন জায়গায়, এখনো তারা চেষ্টা করতেছে। তো বাংলাদেশ বা আমেরিকাও চায়, ইন্ডিয়াও চায় বাংলাদেশ শুড বি ফ্রি অফ মুসলিম টেরোরিস্ট। তারা দুই শক্তিই চায় বাংলাদেশে তারা অর্থনৈতিক কি বলেন বিনিয়োগ করবে। তো এই জন্য আমার মনে হয় যে এটার কোনো আশঙ্কা নেই, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই কারণে বাংলাদেশে আমেরিকানদের ভোট এক পার্ট মানে এক ক্যান্ডিডেট অন্য এটা বিচার যেন না করা হয়, কারণ এটা সম্পূর্ণই একটা মানে নন ইস্যু। অনেক ধন্যবাদ নবী, অনেক বিষয় বলেছেন, অনেক কথা বললাম। আর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি 3 তারিখে শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। অনেক ধন্যবাদ নবী ভাই। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন।